ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালাগালি করার কারণে, প্রথম আলো ডেইলি স্টারের ভাঙচুরের পেছনে উস্কানি দেওয়ার কারণে সাংবাদিক ইলিয়াস এই মুহূর্তে আমার মনে হয় তার ক্যারিয়ারের বিদেশ জীবনের সবচেয়ে কঠিন সময়টি পার করছেন। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে। তার বিরুদ্ধে তথ্য পেলে সরকারকে জানাতে বলা হয়েছে। বেশ কিছু দৃশ্যপট আপনারা দেখেছেন, বিভিন্ন আইডি থেকে ওয়ান্টেড সাংবাদিক ইলিয়াসের সাম্প্রতিক সময়ের একটা ছবি দেওয়া। এটা কি এআই জেনারেটেড নাকি রিয়েলিটি? তবে অনেকে আবার ভিডিও ফুটেজ দিচ্ছেন যে এটা আসলে রিয়েলি। তার বিরুদ্ধে নিউ ইয়র্ক পুলিশ তাকে খুঁজছে। কেন খুঁজছে? সে খালি ঘুরে ফিরেই মানে সব দোষ জামাতের, আর চুল দাঁড়িয়ে রাখা মানে আপনার গিয়া জামাত করে। বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটতেছে সব দোষ জামাতের। কয়েকদিন আগে বিক্রমপুর এলাকায় একজন অ্যারেস্ট হলো, গতকাল গীত। হ্যাঁ, এটা নিয়ে সে একটা কন্টেন্ট বানাইছে এবং কন্টেন্ট বানাইয়া সে বলতে চাচ্ছে আগে আমরা মৌলবাদী সরকার গঠন করবো পরের বার। মানে আতাউর রহমান বিক্রমপুরীকে মৌলবাদী বানাই দিছে। ধরেন বাংলাদেশে প্রত্যেকটা জেলায় সব মিলায় প্রায় 15-16টা ভিসা অফিস আছে ভারতের, ওয়াটফোর্ড। এই ভারতীয় ভিসা অফিসগুলোতে রয়ের অ্যাক্টিভিটি উইং সেন্টার হিসেবে কাজ করে। এটা অনেক আগেই বলছি আমরা, বা আমাদের কাছে ইনফরমেশন আসার পরে আমরা বলার চেষ্টা করছি, কিন্তু আপনারা জিনিসগুলোকে গুরুত্ব দিচ্ছেন না। পৃথিবী এখন অনলাইন সিস্টেম, কয়টা পাবলিক ভারতে যায় বা কয়টা আসে, এটার জন্য প্রত্যেকটা জেলায় জেলায় অফিস খুলে বসতে হবে। এই ছোট্ট ইকুয়েশনটা, এই ছোট্ট বিষয়টা আপনাদের মানে দৃষ্টিতে আনতে পারলাম না আমরা, বাট এই ছোট্ট জিনিসটা যে কত বড় ক্ষতি করতেছে দেশের, এটা আপনারা চিন্তাই করেন না। এই আইন উপদেষ্টাকে বলতেছি, যদি ডেইলি স্টার এবং ভাঙাটা অন্যায় হয় তার বিচার করেন, কোনো সমস্যা নেই। তার আগে যে হাদিস 7 দিন আগে গুলি লাগলো, 7 দিনেও ধরতে পারেন না। পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে, কোথায় আছে না আছে জানি না। আপনি 54-এ আপনি কিভাবে মানুষকে ধরতেছেন? আপনি তো কথা দিলেন। এই আইন উপদেষ্টাকে বলতেছি, আপনি 54-এ ধরতে পারেন, তাহলে আপনার ex-wife-কে ধরেন না কেন? সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের, আপনার কানে ঢোকে না? বেঈমান কোথাকার! হাদির রক্তের সাথে বেঈমানি করে আপনি 54 প্রয়োগ করে আবার সেই কি করতেছেন, দাড়ি টুপি আলাদা ধরতেছেন। আমার মাদ্রাসার ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রাবাড়িতে কিভাবে রক্ত দিয়েছে? গ্রেপ্তার তো তাকে করবেন যে বলেছে 4টা গুলি করার কথা ছিল, একটা গুলি করে ব্যারেল আটকে গেছে, জ্যাম হয়ে গেছে, তাকে আর গুলি করতে পারে নাই। তাকে আটকাবেন কোন পথ দিয়ে, কার সহযোগিতায় খুনিরা এই দেশ থেকে বের হয়ে গেছে, এই সংবাদ যারা দেয় তাদেরকে গ্রেপ্তার করবেন। হাদি ভাইয়ের মৃত্যুর পর তার খুনিকে ধরার ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ কি আপনারা দেখেছেন? তো যেহেতু দেখা যায়নি, এবং আগেও যখন উনি জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন, তখন আমরা দেখলাম নির্বাচন কমিশনের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রধান উনি কটাক্ষ, উপেক্ষা এবং রসাত্মকভাবে মানে হাদির মৃত্যুকে বা তার যে অবস্থা, এইটাকে এক ধরনের উল্লাস ভরে উদযাপন করছেন। তারেক রহমান দেশে আসার আগেই বিএনপির আসল রহস্য ফাঁস, এবং বিএনপি যে ফাঁদে পড়েছে, এই ফাঁদ থেকে বিএনপি চাইলেও বের হতে পারবে না। বিএনপির একটা অংশ সিরিয়াসলি চায় বিএনপি যে ফাঁদে পড়েছে সেই ফাঁদ থেকে বের হতে, এবং পুরো বিএনপিও একটা সময় চাইবে যে ভুল করেছি, এখন ওখান থেকে বের হতে চাই, কিন্তু পারবে না। তারা একটা ভিশাস সার্কেলের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। দর্শক, কি রহস্য ফাঁস? তারেক রহমান ভারতের কাছে মুচলেকা দিয়ে দেশে আসছেন। তারেক রহমান একমাত্র ভরসা ভারত। তারেক রহমান বা বিএনপির আব্বা হচ্ছে এখন মোদি। এটা ভারতই ফাঁস করে দিয়েছে, আনন্দবাজার পত্রিকা ফাঁস করে দিয়েছে। এখন এটা যদি দেশে আসার পর ফাঁস হতো একটা কথা ছিল, কিন্তু দেশে আসার আগেই সবকিছু এলোমেলো হয়ে গেছে। সাংবাদিক ইলিয়াস মানে এতটা বাজে অবস্থায় তিনি পড়বেন, তিনি হয়তো বা কল্পনাও করেননি। কারণ সিটিং প্রাইম মিনিস্টার আওয়ামী লীগের সময় শেখ হাসিনাকে নিয়ে যে ভাষায় তিনি কথা বলতেন, বঙ্গবন্ধুকে নিয়ে যে ভাষায় কথা বলতেন, অথবা তৎকালীন সময় আরো অনেক বক্তব্য দিতেন, তো ওই সময়ও আওয়ামী লীগ সরকার ইউটিউব এবং ফেসবুকের কাছে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইলিয়াসের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু আসলে সফল হন নাই। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বসবাসকারী একজন বিএনপি নেতা জ্যাকব মিল্টন, তার বাটে পড়ে সাংবাদিক ইলিয়াস কিন্তু একবার সাময়িক গ্রেপ্তার হয়েছিল, কয়েক ঘন্টা পরে তিনি এবার জামিনও পেয়েছেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালাগালি করার কারণে, প্রথম আলো ডেইলি স্টারের ভাঙচুরের পেছনে উস্কানি দেওয়ার কারণে সাংবাদিক ইলিয়াস এই মুহূর্তে আমার মনে হয় তার ক্যারিয়ারের বিদেশ জীবনের সবচেয়ে কঠিন সময়টি পার করছেন। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে। তার বিরুদ্ধে তথ্য পেলে সরকারকে জানাতে বলা হয়েছে। বেশ কিছু দৃশ্যপট আপনারা দেখেছেন, বিভিন্ন আইডি থেকে ওয়ান্টেড সাংবাদিক ইলিয়াসের সাম্প্রতিক সময়ের একটা ছবি দেওয়া। এটা কি এআই জেনারেটেড নাকি রিয়েলিটি? তবে অনেকে আবার ভিডিও ফুটেজ দিচ্ছেন যে এটা আসলে রিয়েলি। তার বিরুদ্ধে নিউ ইয়র্ক পুলিশ তাকে খুঁজছে। কেন খুঁজছে? তাকে গ্রেপ্তার করা হবে। কেন গ্রেপ্তার করা হবে? কারণ সাংবাদিক ইলিয়াস যে বক্তব্য দিয়ে প্রথম আলো ডেইলি স্টারকে ভাঙচুর করিয়েছেন বা এই আয়োজন করিয়েছেন, এই বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ নিউজ হিসাবে কিন্তু চিহ্নিত হয়েছে। এর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে গালাগালি তিনি করেছেন বা যে ধরনের বক্তব্য দিয়েছেন, তিনি হয়তো বাংলায় দিচ্ছেন, কিন্তু এগুলো ইংরেজিতে ডাবিং করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া খুব ইজি।
আর সেখান থেকে তার বিরুদ্ধে এই ওয়ান্টেড এবং অ্যারেস্ট ওয়ারেন্ট বাড়িয়েছে। আর কেউ কেউ বলছেন তিনি এই মুহূর্তে বাসা থেকে পলাতক অবস্থায় আছেন, তিনি পালিয়ে বেড়াচ্ছেন। তিনি কোথায় আছেন তার অবস্থান শনাক্ত করা যাচ্ছে না, তবে খুব শীঘ্রই তিনি অ্যারেস্ট হবেন। তবে এখানে এতটুকু বলি, এটা মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা। এটা বাংলাদেশের মতো না যে পুলিশ আপনাকে গ্রেপ্তার করলো, এরপরে আপনারা ধরেন 2-3 দিন খুঁজে পাওয়া গেল না, তারপরে হঠাৎ করে কোনো রাস্তাঘাটের দ্বারে আপনার মরদেহ পাওয়ার সুযোগ আছে, অথবা ক্রস ফায়ার পাওয়ার সুযোগ আছে, অথবা গুম হওয়ার সুযোগ আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি যে অপরাধী করেন আপনি গ্রেপ্তার হবেন, আবার আপনার অপরাধ জামিনযোগ্য হলে আপনার লয়ার আপনাকে জামিন করাইতে পারবে। তার মানে বাঁচার তো সুযোগ নাই, গ্রেপ্তার হতেই হবে। এখানে পালিয়ে থাকার বিষয়টা আমার কাছে মনে হয় যে একটু অহেতুক। কারণ গত পরশুদিনও সাংবাদিক ইলিয়াস তার ইউটিউব চ্যানেল থেকে আজাদি মুক্তি কি একটা বাহিনী তারা তৈরি করছে অনেকেই, তো সেটা নিয়ে দেখছিলাম যে লম্বা চূড়া একটা লাইভ করছেন, তিনি তার বাসাতেই ছিলেন। তবে এর পরবর্তী সময় থেকে তিনি কি পলাতক নাকি কি জানি না। এখন এই যে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, এই ঘটনাটা কি, এটা আসলে কতটুকু সত্যতা আছে বা আসলে কি এটা সম্ভব? জি সম্ভব। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন আছে তারা অনেক ব্যাপারে খুবই সিরিয়াস একটা অবস্থানে আছে। এখন সাংবাদিক ইলিয়াসের যদি আমেরিকার নাগরিকত্ব পেয়ে থাকেন তাহলে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোটা একটু কষ্টকর হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান আইনে একজন মার্কিন নাগরিক হিসাবে তার বিচার হবে, কিন্তু যদি তার নাগরিকত্বের কাগজপত্র তিনি কমপ্লিট করে না থাকেন অথবা না পেয়ে থাকেন তাহলে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ সরকার যদি চায় তাহলে তাকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। কারণ ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশি বা অপরাধী যারা আছে এই টাইপের বাংলাদেশিদের মধ্যে অনেকেই কিন্তু ইতিমধ্যে ফেরত পাঠিয়েছেন। এখন সরকার কি চাচ্ছে? আমার ধারণা চাচ্ছে, কারণ সাংবাদিক ইলিয়াস সরকারকে অনেক বেকায়দায় ফেলার চেষ্টা করছেন। তো ডক্টর ইউনূসকে নিয়ে যে গালাগালি, সাংবাদিক ইলিয়াসের বাংলা এডিশনের নিবন্ধন বাতিল বা তার বিরুদ্ধে আইনগত যে মামলাগুলো ছিল সেগুলোর কোনোটাই তোলা হয়নি, তো সবকিছু মিলিয়ে একটা কঠিন সময় পার করছে সাংবাদিক ইলিয়াস। আর হঠাৎ করে কেন জানি 5ই আগস্টের পরবর্তী সময় সাংবাদিক ইলিয়াসের যে স্টেটাসটা ছিল, অবস্থানটা ছিল, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি যেভাবে কথা বলতেন, দিন শেষে তিনি আসলে XYZ লামসাম সবাইকে নিয়ে নিউজ করে খাট কাপাইয়া তিনি আসলে তার ওজন কিন্তু হারাই ফেলছেন। অনেক ভক্ত যারা সাংবাদিক ইলিয়াসের সাপোর্টিং এ ছিল তারা কিন্তু তার ইদানিং এর কর্মকাণ্ড যথেষ্ট অপছন্দ করছে। এখন মাথা হয়তো হালকা উলয়ে আছে, জানি না তিনি কি করবেন, সময় বলে দিবে। ভালো থাকুন। সে খালি ঘুরে ফিরেই মানে সব দোষ জামাতের, আর চুল দাড়ি রাখা মানে আপনার গিয়া জামাত করে। বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটতেছে সব দোষ জামাতের। কয়েকদিন আগে বিক্রমপুর এলাকায় একজন অ্যারেস্ট হলো, গতকাল কিন্তু। হ্যাঁ, এটা নিয়ে সে একটা কন্টেন্ট বানাইছে এবং কন্টেন্ট বানাইয়া সে বলতে চাচ্ছে আগে আমরা মৌলবাদী সরকার গঠন করবো পরের বার। মানে আতাউর রহমান বিক্রমপুরীকে মৌলবাদী বানাই দিচ্ছে। পরে আতাউর রহমান নট জামায়াতের সদস্য, নট শিবিরের সদস্য, কিন্তু উনি আতাউর রহমান বিক্রমপুরী মতো লোক বাংলাদেশে উত্থান হয়েছে, আমরা সব খাল কেটে কুবি রাখতেছি, আপনারা কেউ এই ধরনের পার্টিকে ভোট দিবেন না যারা দেশে সৃষ্টি করতে চায়। মানে জামাতের কথা বলছে, জামাতের নামটা যেহেতু সে দেয় নাই, আমিও তার নামটা নিলাম না, আপনারা বুঝা দিয়েন। তারপরে দেখেন নাজনীন মুন্ডিয়ার নিকোল, তাদেরকে থ্রেট করতেছে কারা? এখানেও জামাতের দোষ। মানে তার ওই কন্টেন্ট হচ্ছে দেখবেন সে বলতে চাচ্ছে যে এরকম মৌলবাদী গ্রুপে যদি আমরা পাশ করাই তাহলে দেশে স্বাধীনতা থাকবে না। মানে ঘটনা হয়েছে প্রথম আলো নিয়া যে গ্যাঞ্জামটা হয়েছে, এরপরে এই নাজনীন মুন্নিকে থ্রেট করা হয়েছে। নাজনীন মুন্নিকে চিনছেন আপনি? আমাদের গ্লোবাল টিভিতে আছে, আগে আপনার 71 টিভিতে ছিল। ওনারা থ্রেট করা হয়েছে এবং গ্লোবাল টিভিকে বলা হয়েছে যে ওরে কাজ দিবেন না। এবং নিকোলের ব্যাপারের মধ্যে সেটা হয়েছে। নিকোলেরটা আলাদা ব্যাপার, নিকোলের প্রবলেমটা হয়েছে জামাতের সাথে, কিন্তু নিকোলের নামটা সে বললে সে বলছে নাজনীন মুন্নির কথা, কিন্তু টাইটেলে সে নিকোলের নামটা লেখা মানে জামাতকে সে ফাঁসাই দিছে আর কি। তো ঘটনা কি, এটা কে বলছে? এটা তো বলছে বৈষম্য বিরোধী আন্দোলনের সভাপতি রিফাত। এখানে জামাত আসলো কোথেকে ভাই? এখানে শিবির আসলো কোথেকে? রিফাত, বৈষম্য বিরোধী আন্দোলনের সভাপতি রিফাত থ্রেট করছে যে তোমরা যদি এর বাদ না দাও তাহলে আমরা প্রথম আলোর মতো অবস্থা করব। আমি ভাই প্রথম আলোর মতো অবস্থা করতে রাজি না। কারণ কি জানেন আপনারা, যে যেভাবে বলেন সেদিন যদি সময় মতো ফায়ার ব্রিগেড না যেত 30টা সাংবাদিক উপরে মারা যেত। এটা ঠিক না ভাই। আমি তো শিওর জামাত এগুলা করে না। দেখেন প্রথম আলোর ব্যাপারে 29 জনের গ্রেফতার করছে, এর মধ্যে আমি 2-1টা নাম বলি। এই যে একটা ছেলেকে গ্রেফতার করছে যার নাম জাকির হোসেন শান্ত, দাঁড়িয়ে আছে, টুপি আছে। এ কোন দল করে কিন্তু বলা হয় না, কিন্তু জামাতও করে না, শিবিরও করে না, কিন্তু যেহেতু দাড়ি টুপি আছে উনি এই সাংবাদিক মহোদয় সন্দেহ করতেছেন যে জামাত করে। তারপরে দেখেন একটা ছেলে যে কোরাল হাতে দাঁড়ায় রয়েছে, এর দাঁড়িয়ে আছে, টুপি নাই, এরও ইনডাইরেক্টলি বুঝাইতেছে যে এই ধরনের মানুষ যদি বাংলাদেশে মানে এই যারা এই দল করে, এই দল যদি বাংলাদেশে ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ উচ্ছন্নে যাবে। কিন্তু মজার ব্যাপার দেখেন, এতজনের মধ্যে এই স্বপন মণ্ডল নামে একটা ছেলে অ্যারেস্ট হয়েছে। সে সনাতন ধর্মী, সে কিন্তু একবার বলে নেই এখানে সনাতন ধর্মীর লোক ছিল। মানে এখানে যে চোর চোরটা ছিল সেটাও বলে নেই, এখানে যে ছেঁচড়া চোর ছিল যারা কম্পিউটার চুরি করে, যাদের কাজই চুরি করে, যাদেরকে অলরেডি ধরছে পুলিশ, যে সে অলরেডি বিচার জানি কি করে ফেলাইছে।
তো ঘটনা হয়েছে যে এইখানে যখন এই গেঞ্জামটা লাগছে তখন বিভিন্ন শ্রেণীর লোক আসছে, কিন্তু দোষটা আপনি জামাত ইসলামকে দিচ্ছেন কেন? এবং আরেকটা মজার ঘটনা দেখেন, একটা নিউজ দেখছে, আমার নামটা মনে নাই, ঢাকা ইউনিভার্সিটির আপনার শিবিরের একটা ছেলের ছবি দেওয়া বলতেছে যে এও ওখানে ছিল। ছেলেটা অলরেডি স্টেটমেন্ট দিছে যে আমি ওইখানে ছিলাম না, আমি উত্তরা থেকে আসতেছিলাম, গ্যাঞ্জাম দেখে নামছি, সিচুয়েশন খারাপ দেখে আমি একটু চলে গেছি। আপনারা যদি কোনো প্রমাণ দিতে পারেন যে আমি কোনো রকম ভাঙচুর বা কোনো রকম উস্কানিমূলক ব্যবস্থা করছি, আমাকে যে কোনো সাজা দিবেন। মানে ছেলেটা নির্দোষ, কিউরিয়াস এসে গেছে, কিন্তু তার দোষ কি? সে ঢাকা ইউনিভার্সিটি শিবিরের একজন নেতা, ফাঁসাইতে পারে না, কারণ সে তো কিছু করেই নেই। কারণ শিবির জামাতের ছেলেপেলেরা এইগুলো করে আমার বিশ্বাস হয় না। যেদিন দেখবো শিবির জামাতের ছেলেরা এইগুলো উপকর্ম করতো, সেদিন আমরাও শিবিরকে সাপোর্ট করবো না, জামাতকে সাপোর্ট করবো না। তারপরে দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 6 জন ডিনকে নিয়ে যে ঘটনাটা ঘটলো, আমি একটা ভিডিও বলেছি, আমি এবার ভিডিওতে বলছি যে এগুলো করলে শিবিরের বদনাম হয়। বেসিক্যালি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এটা করতেছে রুম্মান নামে ছেলে, জিএস, সে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা, জিএস হয়েছে, সে তো শিবিরের না। আমি শিবিরের কথা বলছিলাম সেদিন আমার কন্টেন্টে যে আপনাদের মতো মানুষ শিবিরকে দোষারোপ করতেছেন। এখানে শিবিরের কি দোষ? শিবির তো এটার মধ্যে নাই, এটা তো করতেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলে, দ্যাট ইজ রুম্মান না আম্মান কি নাম ওর। তো এইখানেও আপনারা জামাতের দোষ দিতেছেন, এইখানেও আপনারা বলতেছেন ছাত্র শিবিরের ছেলে পেলে এগুলো করতেছে এবং কি বলে জামাত এটার মধ্যে জড়িত। মানে সবখানে শুধু জামাতটা খুঁজেন আপনারা। আমি সেই জন্য সেই মহোদয়কে বলতেছি, ভাইয়া আপনি না নিউজ করবার সময় একটু দেখে শুনে নিউজ করেন, হয়তো একটা দলকে দোষ দেন না, যদিও আপনি বুকে সেই পাটাটা রাখেন নাই, আপনি জামাত ইসলামের নামটা বলেন না, আপনি একটি দল বলছেন এবং বলে এক সময় সুন্দর করে বলতেছেন রোড টু আফগানিস্তান। হ্যাঁ, তো আমার কথা, দাড়ি টুপি থাকলেই জামাত এমন কোনো কথা নাই। আর দাড়ি টুপি থাকলেই সবাই অপকর্ম করবে, যাদের দাড়ি টুপি আছে সবাই জামাত করে না রে ভাই। আর জামাত যারা করে তারা এইগুলা করে না। দাড়ি টুপি তো আমাদের বাইতুল মুকাল্লামের সেই প্রধান ইমাম সাহেব বলেছিল আওয়ামী লীগের সময়, উনি দাড়ি টুপি রাখতে হলে উনি আওয়ামী লীগ করতো। এখনো বিএনপিতে বহু ভালো মানুষ আছে দাড়ি টুপি রাখছে, কিন্তু বিএনপি করে। এই দাড়ি টুপি থাকলেই জামায়াত করে, এটার থেকে বাইরে আসেন আপনারা। আপনারা বাংলাদেশের যে কোনো ঘটনায় ঘটবে, যেখানে আপনারা যাবেন এখানে জামাতকে টানবেন। হাদি মারা গেল, হাদির এখানে এত লোকজন আসলো, দেখলাম এই যে মুনিয়াপা নাকি নীলুফার মুনিয়াপা একটা টক শোতে বলতেছে একটা দল এই লোকগুলারে আনছে, হাদির জানা যায় মানে একটা দল মানে জামাত ইসলাম আনছে, জামাত ইসলামের কথা হয় বা জামাত ইসলাম অ্যারেঞ্জ করে এই লোকগুলো আনছে, এই লোকগুলো সব সৎ ইচ্ছায় আসছে। তো আপনাদের একটা মানে ম্যানিয়া হয়ে গেছে এখন বাংলাদেশে, যারা বিরোধী দল করেন বা যারা অন্য দলকে সাপোর্ট করেন, তারা ঘুইরা ফিরাই কোনো কিছু হইলেই জামায়াত ইসলাম করছে। কারণ ওই ছেলেটির দাঁড়িয়ে আছে, আমি তো একটু আগে বললাম দাঁড়িয়ে তখন 10% ছেলেরা রাখে, আর ও যদি মাথায় একটু টুপি লাগায় দেয় কোনো কারণে নামাজ পড়তে যাওয়ার জন্য, যে কোনো জায়গায় হোক, ব্যাস ও জামাত বা শিবিরের লোক। এই ইসের থেকে বাইরে আসে, এসব চিন্তা ভাবনা করেন না আপনারা। পার্টিকুলার এই এতগুলো ছেলে ধরছে, 29 জন 39 জনের আপনার ইসের ব্যাপারে, প্রথম আলোর ঘটনার ব্যাপারে একটা বাই করেন তো জামাত ইসলাম বা শিবিরের ছেলে ডিরেক্ট, অবশ্যই নাই, তাহলে ডাইরেক্ট নিউজ আসতো। যদি আসে তাহলে বের করে জনগণকে জানান আসলে ঘটনা হয়েছে কি। বন্ধুরা, জামাতের এখন যে সার্বিক মানে ভোটের বাজারে যে ডিমান্ড, এইটাকে তো আর কোনোভাবেই কেউ নামাইতে পারতেছে না, বুঝছেন না। এখন এইটাকে কিভাবে নামানো যায়, এইটাকে কিভাবে মানুষের মন থেকে জামাতের প্রতি শ্রদ্ধাটা কমানো যায়, এই জন্য বাংলাদেশের যে কোনো ঘটনায় দেখবেন জামাত ইসলামের দোষ। এই যে আজকে তারেক রহমান সাহেব আসতেছে, আল্লাহ না করুক কোনো রকম যদি গ্যাঞ্জাম হয়, মানে কাগজ থেকে হাতাহাতি হয়, মনে করেন একটি ছেলে দাড়ি টুপি আর একটি ছেলে দাড়ি টুপি নাই, যে কোনো জায়গা নিয়ে একটা মারামারি হলো বা খাওয়া নিয়ে মারামারি হলো, স্টেট বলবেন দেখবেন এই জামাতের ছেলেরা যে ওখানে গন্ডগোল করতেছে। এই মানসিকতার থেকে বাইরে আসতে হবে, পার্টিকুলার প্রমাণ দিয়া কথা বলেন, আমরা মাথা পাইতে বাইরে নেব। এবং আমি তো শিওর যে এমন কোনো প্রমাণ কেউ দিতে পারে জামাত বা শিবিরের ওই ছেলেটি সেদিন প্রথম আলোর এখানে ছিল, তাহলে সেই ছেলেটির ভাগ্য শেষ, জীবনে সে জামাতও করতে পারবে না, তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে যদি দেখে থাকে। এবং সেই বহিষ্কার বিএনপির মতো বহিষ্কার না যে এখন বহিষ্কার করলাম 6 মাস পরে বা 3 মাস পরে আবার দলে টাইনে নিলাম। নো, জামাত এগুলো করে না ভাই। আপনারা ইনডাইরেক্টলি বলেন, যেভাবে বলে মানুষ তো বুঝে। আপনি যেহেতু একটি দলকে সাপোর্ট করেন ভাইয়া, করেন না, আমি বারে বারে বলি আপনি সেই দলকে সাপোর্ট করেন। আমি যেমন জামাত ইসলামকে সাপোর্ট করি, আমি তো কখনো আপনার দল সম্বন্ধে কখনো মিথ্যা কথা বা নেগেটিভ কথা বলি না। আপনি কোনো ঘুরে ফিরে এই জামাতের নিয়ে আসে 3টা কন্টেন্ট বানাইছেন, একবার জামাতের নাম বলেন নাই, ইনডাইরেক্টলি বুঝাইছেন যে এগুলো সব জামাতের কাজ। সেটা আতাউর রহমান বিক্রমপুরী বলেন, প্রথম আলো বলেন, নাজদিন মল্লিক নিকল বলেন, 3টাতে আমি দেখছি, নিশ্চয়ই আরো আছে। এই সংস্কৃতি থেকে বাইরে আসে, বুঝছেন। হ্যাঁ, যদি কোথাও প্রবাল পান এই ছেলেটি ধরা পড়ছে সে শিবিরের অমুক দলের অমুক জায়গার শাখার অমুক সভাপতি, আনেন নিউজে, আমরাও প্রতিবাদ করবো, আমরাও ধিক্কার জানাবো। আমি শিওর এই ধরনের কোনো নিউজ অন্তত জামাত বা শিবিরের কাছ থেকে পাবেন না। সুতরাং হয়তো পিছনে কথা না বললে প্রমাণ সহ কথা বলেন। দাড়ি টুপি রাখলেই জামাতি হয় না,
আর জামাত যদি কেউ করে, তারা কেউ রুট টু আফগানিস্তানে যাইতে চায় না। আফগানিস্তান চলছে আফগানিস্তানের নিয়মে, জামাত ইসলাম যদি বাংলাদেশে আসে, তাহলে জামাত ইসলামের নিয়মে, ইসলামী নিয়মে, মডার্ন ইসলামী নিয়মে বাংলাদেশ চলবে। এতগুলো যদি কেউ ভোট না দেয়, জামায়াতকে যদি না দিয়ে আপনার দলকে পাশ করা করুক না, জনগণের উপরে ছেড়ে দেন। কিন্তু মানে ওই নেতারা আপনার একে অপরের প্রতি উৎসাহ ছড়ায়, সেটা অন্য জিনিস। একই জায়গায় দুই নেতা দাঁড়াইছে, একজন জামাতের, একজন বিএনপির নেতা জামাত সম্বন্ধে বলবে, জামাতের নেতা বিএনপি সম্বন্ধে বলবে, তারা ঝগড়াঝাড়ি করে ভোট পাওয়ার আসে। আমি আপনি কেন মিথ্যা প্রচারণা করবো? আমরা তো পয়সা কামানোর জন্য এখানে আসছি, পাবলিককে কেন ধোকা দেবো? এটা তো পাবলিককে ধোকা দেওয়া। আপনার পয়সা তো পাবলিক দিচ্ছে। আপনিও কোনোদিন নেতা হইবেন না, আমিও কোনোদিন নেতা হবো না। আমরা এটা করেই খাই। আমরা কাদের কাছে বিক্রি করি? পাবলিকের কাছে বিক্রি করি। পাবলিক হলো আমাদের কাস্টমার, তাদেরকে আমরা মিথ্যা কথা বলবো কেন? এটা বললে তো আপনি আলটিমেটলি কোনো দিক দিয়ে লাভবান হবেন না, কোনো দিক দিয়ে না। সত্য প্রচার করুন, অথেন্টিক নিউজ দেন, আপনাকে সবাই মাথায় দিলে রাখবে। হয়তো মিথ্যা প্রচারণা কইলেন না, প্লিজ। ভালো থাকেন সবাই, ভালো রাখেন সবাইকে। আল্লাহ হাফিজ। আপনি তো কথা দিলেন, এই আইন উপদেষ্টাকে বলতেছি, আপনি 54-এ ধরতে পারেন, তাহলে আপনার এক্স ওয়াইফকে ধরেন না কেন? না, শাওনের কথা বলিনি। সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের, আপনার কানে ঢোকে না? বেঈমান কোথাকার! হাদির রক্তের সাথে বেঈমানি করে আপনি 54 প্রয়োগ করে আবার সেই কি করতেছেন? দাড়ি টুপি আলাদা ধরতেছেন। আমার মাদ্রাসার ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রাবাড়িতে কিভাবে রক্ত দিয়েছে? এই রক্তের উপর বেঈমানি করতে আপনার লজ্জা লাগে না? লজ্জা লাগে না আপনার? এবার আসেন, ধরে নিলাম তর্কের খাতিরে যে বাংলা এডিশনের প্রতিষ্ঠাতা কে? ইলিয়াস ভাই। ধরে নিলাম তিনি প্রভোকেট করছেন, তিনি প্রভোগ করার জন্য এই বিল্ডিং ভেঙে দিছে কেউ, খুব ভালো কথা। তার জন্য ইলিয়াস ভাই কি করছেন? পার্সোনাল ফেসবুক বন্ধ করে দিচ্ছেন। ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে আপনি ইয়া দেন, বাংলা এডিশন ইলিয়াস কি পরিচালনা করে, সেটা বাংলা এডিশন বন্ধ করবেন? তাহলে এবারে বলেন আপনি, যে চ্যানেল 24-এর মালিক এই হামিম গ্রুপের, সে বললো প্রথমত হাসিনাকে চায়, দ্বিতীয়ত হাসিনাকে চায়, শেষ পর্যন্ত হাসিনাকে চায়, তখন কানের মধ্যে জানিয়ে কথাগুলো বাটপারগুলো জাতির সাথে বেইমানি করেন। মজা দেখতে আসছেন না? আর কত রক্ত চান? লজ্জা লাগে না নিজের সন্তানদের এইভাবে বিলীন করে দিতে, দেশের সার্বভৌমত্ব বিলীন করে দিতে? তাহলে যখন যমুনা টিভিতে আমি প্রতিবাদ করলাম, তখন খুব গায়ে লেগে গেল না? ফসকে লেগে গেল না? যমুনা টিভির মালিককে এখন এত কিছু করতে পারেন 54-এ, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারেন না? যে জাতীয় পার্টি গত 3 বার এই আওয়ামী লীগ, এই ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করছেন, কিভাবে দেখেন? তার চেয়ারম্যান ইন্ডিয়া থেকে এসে বলে কি ইন্ডিয়ার অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না। ভুলে গেছেন আপনারা? এই হচ্ছে স্বাধীন নাগরিক, এই হচ্ছে স্বাধীন দেশ। আজকে বাংলাদেশের হাই কমিশন শিলিগুড়িতে আক্রান্ত, কলকাতায় আক্রান্ত, দিল্লিতে আক্রান্ত, বোম্বেতে আক্রান্ত। কোথায় আপনারা সাংবাদিকরা তো এই আক্রান্তের বিরুদ্ধে সম্মেলন ডাকতেছেন না? আজ আমার দেশ, আমার সার্বভৌমত্ব আক্রান্ত কার দ্বারা? ইন্ডিয়ার দ্বারা। আর কত মিথ্যাচার! একটা শোনেন, জ্ঞান পাপী কাকে বলা হয়? যে জেনে শুনে মিথ্যা কথা বলে, যে জেনে শুনে মিথ্যা কথা বলে। মাহফুজ ইনাম সাহেব বললেন 53 বছরে কোনো প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়নি। তাহলে উনি অন্ধ, নাহলে ওনার সেদিন চশমা ছিল না যেদিন 9 দিগন্তে আগুন দিছে 12 বছর আগে। তাহলে মিথ্যাচার, যা রক্তের মধ্যে মিথ্যাচার, মুনাফেক সে আমাকে মুনাফেক বলতেছে। বাংলাদেশের কর্পোরেট হাউসগুলা, মাল্টিন্যাশনাল কোম্পানি, তারপরে গার্মেন্টস সেক্টর, বিভিন্ন ভিসা অফিস, তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলা, বিদেশি প্রজেক্ট, এই প্রত্যেকটাতে ভারতীয় নাগরিক আছে মোর দেন 3 থেকে 4 লক্ষ হিসাব অনুসারে এবং হিসাবের বাইরে। তো এই মানুষগুলা জুলাই আন্দোলনের পরে আমরা বলছিলাম যে এদেরকে আপাতত এমপ্লয়মেন্ট ক্যান্সেল করে তাদের দেশে পাঠানো হোক, যেহেতু আমাদের দেশে একটা ঝুঁকিপূর্ণ সময় যাচ্ছে এবং আমাদের ইনফরমেশন লিক আউট হচ্ছে, বা আমাদের কি বলে এটাকে গোয়েন্দা সংস্থা সহ অন্যান্য বাহিনীতে ফেসিস্ট আছে, ভারতীয় দোসররা আছে, অতএব আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট এবং আমাদের যে গোয়েন্দা সংস্থা কেন এই জিনিসগুলো এক্সিকিউট করে না আমরা আসলে বুঝি না। তারপরে বাংলাদেশের রামপাল বিদ্যুৎ প্রকল্প সহ অন্যান্য যে বড় বড় প্রজেক্টগুলো, এগুলাতে গরুর মাংস খাওয়াও যায় না, এরকমও খবর আমাদের কাছে আসছে। তো এই যে এই মানুষগুলা, এটা আমি কোনো সাম্প্রদায়িক উস্কানি বা কি বলে রেসিজমের কথা বলতেছি না, এটা হচ্ছে আমাদের দেশের সিকিউরিটি কনসার্নের বিষয়। ধরেন বাংলাদেশে প্রত্যেকটা জেলায় সব মিলায় প্রায় 15-16টা ভিসা অফিস আছে ভারতের, ওয়াটফোর্ড। এই ভারতীয় ভিসা অফিসগুলোতে রয়ের অ্যাক্টিভিটি উইং সেন্টার হিসেবে কাজ করে। এটা অনেক আগেই বলছি আমরা, বা আমাদের কাছে ইনফরমেশন আসার পরে আমরা বলার চেষ্টা করছি, কিন্তু আপনারা জিনিসগুলোকে গুরুত্ব দিচ্ছেন না। পৃথিবী এখন অনলাইন সিস্টেম, কয়টা পাবলিক ভারতে যায় বা কয়টা আসে, এটার জন্য প্রত্যেকটা জেলায় জেলায় অফিস খুলে বসতে হবে। এই ছোট্ট ইকুয়েশনটা, এই ছোট্ট বিষয়টা আপনাদের দৃষ্টিতে আনতে পারলাম না আমরা, বাট এই ছোট্ট জিনিসটা যে কত বড় ক্ষতি করতেছে দেশের, এটা আপনারা চিন্তাই করেন না।
আমরা দেখলাম যে কালচারাল ফেসিলিটিদের বিরুদ্ধে সবাই কথা বলতেছে, আমরা আরও আগে থেকেই বলছি। এরা গুলশান বনানী ডিপ্লোম্যাটিক জোনে অফিস খুলে বসছে। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আছে বাংলাদেশ, অথচ বাংলাদেশে মাওলানা ভাসানী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বা যারা এই দেশের জন্য জীবন দিচ্ছে তাদের নামে কোনো কালচারাল সেন্টার নাই, বা আমাদের বীর মুক্তিযোদ্ধারা যে কজন আছে তাদের নামে কোনো কালচারাল সেন্টার নেই। এটা হচ্ছে বাংলাদেশ। যারা ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করছে এই দেশে তাদের কোনো কালচারাল সেন্টার নেই। এখানে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আছে। ওইখানে বৈশা বৈশা শাহবাগী বুদ্ধিজীবীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ছকাকে ভারতীয় আগ্রাসন জারি করে, তারা তো টাকা পায় অনেক। আমার কথা হচ্ছে বাংলাদেশের এই যে জিনিসগুলা, এগুলা কিন্তু ছোট ইস্যু না, দিস ইজ দ্য মেইন ইস্যু। মানে আপনার দেশের সার্বভৌমত্ব, জাতিগত নিরাপত্তা, এই প্রত্যেকটার সাথে নির্ভর করে আপনার দেশের গণতন্ত্র। আপনি গণতন্ত্র করতেছেন, নির্বাচন হবে করতেছেন, তারপরে সরকার গঠন করে আপনারা উন্নয়নের কাঠামো বানাইতেছেন। ইউ গাইজ আর নট সেফ। আবার ধরেন যেখানে আমার সাধারণ জনগণ সেফ না, আমি সেখানে কাদেরকে নিয়ে রাজনীতি করব? যারা দেশের ইসলামী মূল্যবোধ জাতীয়তাবাদের পক্ষে থাকে তাদেরকে খুন করার চেষ্টা করতেছে, তাদেরকে হুমকিতে নিয়ে যাচ্ছে, এবং স্বাধীনভাবে তারা রাজনীতিও করতে পারতেছে না, মেরে ফেলতেছে। তাহলে আপনি কিভাবে বলেন যে বাংলাদেশ বিচ্ছিন্ন ঘটনা, এগুলা দু একটা মৃত্যু? আমাদের নির্বাচন কমিশনার এই কথাটা বললো, মানে বয়া থাকে তো এসি রুমের ভিতরে, বাইরে গরম করটুক টের পায় না। মানে এদের অবস্থা হচ্ছে এইরকম। স্বরাষ্ট্র উপদেষ্টা চেয়ারে বসলে উনি মনে করে যে এভরিথিং ইজ অল রাইট, কারণ হচ্ছে ওনার রাস্তা দিয়ে যাওয়ার সময় তো প্রোটোকল থাকে। হাদিদের মতো মানুষের রিক্সায় তো প্রোটোকল দেওয়ার সুযোগ নাই সরকারের। তো সব মিলে যেটা আমার কাছে মনে হয় যে কালচারাল ফেসিলিটিদের বিরুদ্ধে এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু ঐক্যবদ্ধ হওয়া উচিত। কালকে একটা প্রোগ্রাম হইলো, বড় রাজনৈতিক দলগুলো ওইখানে যায় নাই কেন? কেন এই বৈষম্য আপনাদের? ধরেন আজকে আপনারা স্বাধীনতা দিবস পালন করবেন, বিজয় দিবস পালন করবেন। এই দেশে বিজয় দিবস পালন করার মতন এখনো আমাদের যোগ্যতা হয়নি। আমরা স্বাধীন হয়েছি কাগজে কলমে, কিন্তু ভারতীয় আগ্রাসন থেকে যে পর্যন্ত আপনারা মুক্ত হইতে না পারবেন সে পর্যন্ত নিজেদেরকে স্বাধীন বইলে লাফানোর কিছু নাই। আর যে বিজয় দিবসে ওই যে রাস্তায় নাচানাচি, কুদাকুদি, নষ্ট রাজনীতি সংস্কৃতি এবার হয় নাই তো, এই জন্য অনেকের গায়ে জ্বালা ধরছে। আপনারা হয়তো মরে যাবেন, আজকে আমরা মরে যাবো আর 2 দিন পরে, কিন্তু নেক্সট জেনারেশন টোটালি স্পয়েলিং এই নষ্ট কালচার দিয়ে। একটু খেয়াল রাখেন, বাংলাদেশের প্রত্যেকটা ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া উচিত। সরকার এই কাজটা করা উচিত, এটা বাধ্যতামূলক করা উচিত। আমাদের দেশে আমাদের টিভি চ্যানেলে শুধু মানুষ দেখবে, ওদেরটা দেখার দরকার নেই, নষ্ট হওয়ার দরকার নেই। তারেক রহমান দেশে আসার আগেই বিএনপির আসল রহস্য ফাঁস, এবং বিএনপি যে ফাঁদে পড়েছে এই ফাঁদ থেকে বিএনপি চাইলেও বের হতে পারবে না। বিএনপির একটা অংশ সিরিয়াসলি চায় বিএনপি যে ফাঁদে পড়েছে সেই ফাঁদ থেকে বের হতে, এবং পুরো বিএনপিও একটা সময় চাইবে যে ভুল করেছি, এখন ওখান থেকে বের হতে চাই, কিন্তু পারবে না। তারা একটা ভিশাস সার্কেলের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। দর্শক, কি রহস্য ফাঁস? তারেক রহমান ভারতের কাছে মুচলেকা দিয়ে দেশে আসছেন। তারেক রহমান একমাত্র ভরসা ভারত। তারেক রহমান বা বিএনপির আব্বা হচ্ছে এখন মোদি। এটা ভারতই ফাঁস করে দিয়েছে, আনন্দবাজার পত্রিকা ফাঁস করে দিয়েছে। এখন এটা যদি দেশে আসার পর ফাঁস হতো একটা কথা ছিল, কিন্তু দেশে আসার আগেই সবকিছু এলোমেলো হয়ে গেছে। মজা না? এবং এটা আরো বেশি স্পষ্ট হয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টারের সাথে মাখামাখির মধ্য দিয়ে, যে বিএনপি যে ভারতের খপ্পরে পড়েছে, ভারতের অ্যাসাইনমেন্টের বাইরে কিছু করতে পারে না, তার প্রমাণ হচ্ছে যেই প্রথম আলো ডেইলি স্টার তারেক রহমানকে মহা দুর্নীতিবাজ বানিয়েছে। প্রথম আলোর ভাষ্য ছিল মহা দুর্নীতিবাজ তারেক রহমান। সেই মহা দুর্নীতিবাজ তারেক রহমানের গুণগান গাইছে, এখন তাকে ক্ষমতায় চাইছে। এবং বিএনপি এবং বলছে প্রথম আলো যে আমরা যে সমালোচনা করেছি তারেক রহমান বিএনপি ঠিক করেছি। এর মানে মহা দুর্নীতিবাজ, 21 আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড, এতিমের টাকা আত্মসাৎকারী, এগুলো সব ঠিক বলেছে। এটা এখনো প্রথম আলো দাবি করছে, তাহলে বিএনপি ওটা মেনে নিয়েছে, এটা বোঝা যায়। এই যে সব গোমর, সব রহস্য ফাঁস হয়ে গেছে, এটা তারেক রহমানের জন্য ডিজাস্টার। এখন ইউনূস সরকার একদিকে বাংলাদেশ ভারতের লোকজনকে ভিসা দিচ্ছে না, ভিসা কার্যক্রম বন্ধ করে দিচ্ছে শিলিগুড়ি থেকে শুরু করে অনেক জায়গায়, দিল্লিতে। এবং বাংলাদেশ সরকার বলছে যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক সীমিত করা হতে পারে, যেটা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পূর্বের ধাপ। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কই নাই, সম্পর্কের প্রধান ভিত্তি হচ্ছে ভিসা। ব্যবসা বাণিজ্য যাই করে সবার আগে হচ্ছে ভিসা। ভিসা না দিলে তো ব্যবসা করা যায় না, যেতেই পারবেন না ভিসা না দিলে, আপনি সম্পর্কটা করবেন কিভাবে? এরকম তো সেখানে ভিসা কার্যক্রম অনেকটা বন্ধ, দুই দেশ থেকেই, দুই দেশের অনেক জায়গায় ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে। মানে কূটনৈতিক সম্পর্কই প্রায় নাই। আর বিএনপি সেই ভারতে দালালি করতে আসছে। আপনি যা দালালি করছেন সে তো বাংলাদেশেই থাকতে পারছেন না, আপনাকে কিভাবে সে ছেড়ে ধরবে বা টেনে উঠাবে? এবং এই যে বিষয়গুলো, এগুলো তারেক রহমান দেশে আসার পর ফাঁস হলে তখন একটা বিষয় ছিল যে খুব সহজে বিএনপি এটা ট্যাকেল দিতে পারতো, বলতে পারতো, কিন্তু না। মজার বিষয় দেখেন, আনন্দবাজার ফাঁস করে দিয়েছে যে তারেক রহমান কার্যত, আনন্দবাজারের রিপোর্টের সার কথা হচ্ছে এটা,
তারেক রহমান কার্যত দিল্লির কাছে মুসলেকা দিয়ে, কি মুসলেকা, যে আমরা ক্ষমতা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করবো, ভারত বিরোধী কোনো কাজ হতে দিব না, ইত্যাদি ইত্যাদি, এবং ভারত বিএনপি ক্ষমতা এনে দিবে, জনগণের ভোটে আসা সম্ভব নয়, এই শর্তের ভিত্তিতে দেশে ফিরছেন তারেক রহমান। এটা কার্যত ফাঁস করে দিয়েছে আনন্দবাজার, কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিবাদ নাই। আজকে প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে আনন্দবাজার এই পত্রিকা কাছাকাছি, কিন্তু এই পত্রিকার রিপোর্ট, কিন্তু বিএনপি কোনো প্রতিবাদ করেনি। এর মানে এটা যে সত্য বিএনপিও জানে, আর প্রতিবাদ করলে তো আনন্দবাজার বাকি রিপোর্ট করবে যে এই যে প্রতিবাদ করেছে এটা মিথ্যা। দেখেন ঘটনা এরকম, আমাদের কাছে এই প্রমাণ আছে, প্রমাণ সহ। ওই যে মির্জা ফখরুল একটা কঠিন রাম ধরা খেয়েছিল না নিউ ইয়র্কে বসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে, যে কি রাম ধরা, প্রথমে বলছে যে আমার সাক্ষাৎকার ইরিটেট, ওই যে আওয়ামী লীগকে দরকার নির্বাচনে নানান কথাবার্তা বলে, যে আমার সাক্ষাৎকার ইরিটেট। এরপরে বলছে যে এআই দ্বারা তৈরি, এরপর বলছে যে এরকম কোনো সাক্ষাৎকারই দেয়নি, কিন্তু সাক্ষাৎকার যে দিয়েছে, সাক্ষাৎকার যারা নিয়েছে ওই পত্রিকা আবার মির্জা ফখরুলের ছবি সহ পাবলিশ করে দিয়েছে। এখন তো ধরা গেছে রাম ধরা, চোর যেরকম ধরা পড়ে মির্জা ফখরুল চোরের মতো ধরা পড়েছেন। এখন আনন্দবাজার যা উল্লেখ করেছে ওইটা যদি বিএনপি অস্বীকার করে বিবৃতি দেয়, তাহলে তো প্রমাণ সহ ফাঁস করে দিবে আনন্দবাজার, যে আমরা যা বলছি ভারতের কাছে মুসলেকা দিয়েছে। এই যে দেখেন, ইন্ডিয়ার অমুক প্রতিনিধির সাথে তারেক রহমানের এই গোপন মিটিং হয়েছে, আমির খসরু এই মিটিং হয়েছে, অজিত দোভালের সাথে এই কথা হয়েছে, ফোন আলাপ সহ কিনা ফাঁস করে দেয়, তারপরে বাকিটা হোমাশা। তো দর্শক, এই যে রহস্যগুলো তারেক রহমান দেশে আসার আগে এইসব ফাঁস হয়ে যাওয়ায় এটা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হলো। দেশে আসার পর আসলে তখন আসার জন্য কি করেছে ওটা আলোচনা করতো না, কিন্তু আসার আগে ফাঁস হয়ে যাওয়ায় তারেক রহমান এতটা বেকায়দায় পড়েছেন যে তারেক রহমান বাংলাদেশে আসলে বেশি দিন নাও থাকতে পারেন, কোনো একটা সুতা দিয়ে আবার চলে যেতে পারেন, তারপর রাখবেন না। কি সুতা? তো মনে করেন যে এখন মানুষ তো এটা মনে করে যে খালেদা জিয়া জীবিত নাই, আচ্ছা জীবিত আর থাকুক বা না থাকুক, আমি ধরে নিলাম জীবিত। হঠাৎ করে তারেক রহমান দেশে আসার পর দেখলো যে ইউনূসের সাথে কোনো ডিলিং হচ্ছে না, ক্ষমতায় নিশ্চিত আসার সম্ভাবনা তৈরি হচ্ছে না, আর ভারতের সাথে দালালি চুক্তি করেছে, ভারত নিজেরাই তো নাই হয়ে যাচ্ছে। তো কি করা যায়? কি করা যায়? তা বলবে যে আম্মা অসুস্থ, আম্মাকে লন্ডন নিতে হবে, একটা নাটক সাজাবে, আম্মার সাথে লন্ডন চলে যাবে, তারপরে আসবে না। এই ঘটনা ঘটাতে পারে তারেক রহমান। তারেক রহমান তার যে পলিটিক্যাল অ্যাসাইলামের সুবিধা ওটা একদম শেষ করে আসেনি, এবং আবার যে যেন অ্যাসাইলামে থাকতে পারে সেই হিসাব রেখে এসেছে, সেই ব্যবস্থা নিশ্চিত করে এসেছে। এমন না যে আমি এতদিন পলিটিক্যাল অ্যাসাইলাম ছিলাম, এখন ওটা সব ছেড়ে এসেছি, এখন চাইলেই আবার অ্যাসাইলামে যাওয়া যাবে না। এই ব্যবস্থা এই কারণে লেট হয়েছে, নাহলে তো এত লেট হতো না। যদি এই নাটক করার প্রয়োজন না হতো তাহলে তো খালেদা জিয়া অসুস্থতার সময় হুট করে চলে আসতে পারতেন, এবং আরো নানান রহস্য তো এখনো আছে। দেখেন, তিনি বলেছিলেন যে আমার সিদ্ধান্ত একক অবারিত নয়, আবার বিএনপি বলেছিল ব্যারিকেড আছে। তো কি ব্যারিকেড ছিল? সেই ব্যারিকেড কিভাবে উঠে গেল? আর একক সিদ্ধান্ত নয়, তাহলে সিদ্ধান্ত কারা নিয়েছেন, কিভাবে নিয়েছেন সেটা বলেন। আর এই সিদ্ধান্তটা তাহলে খালেদা জিয়া যখন একদম চরম অসুস্থ ছিল তখন কেন সম্ভব হয়নি, এখন কেন আপনি আসছেন? মায়ের জন্য কি আপনার দরদ নাই? এই প্রশ্নগুলো উত্তর কে দেবে? তো দর্শক, এইটি হচ্ছে বিএনপির আসল রহস্য। আর বিএনপি যে ভারতের ফাঁদে পড়েছে তার বড় প্রমাণ হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার বিএনপির কাছে এখন বাইবেলের মতো। প্রথম আলো ডেইলি স্টার জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রক্তের চাইতে দামি বিএনপির কাছে। সারাক্ষণ মির্জা ফখরুলদের প্রথম আলো ডেইলি স্টার কান্না, এর বাইরে কোনো কথা নাই। কি কষ্ট! সালাউদ্দিন রিজভী প্রথম আলো ডেইলি স্টার, অথবা প্রথম আলো ডেইলি স্টার যেটা সেট করে দেয় সেই হিন্দুদের যে ঘটনা, ময়মনসিংহে হিন্দু যুবককে হত্যা করা হয়েছে সেই ঘটনা, এবং আপনি দেখেন যে সেই ময়মনসিংহের সেই ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের উপর হামলা করছে, বাংলাদেশের কূটনৈতিক মিশনের উপর হামলা করছে। তো যেসব দলের লোকজন হামলা করছে কূটনৈতিক মিশনের উপর, ওই দলের লোকজনকে এবার বাংলাদেশ শাখার লোকজনকে বিএনপি নমিনেশন দেয়। তাহলে চিন্তা করছেন কি অবস্থা চলছে। ডেইলি স্টার প্রথম আলো নয়, গণতন্ত্রের উপর আঘাত এসেছে মির্জা ফখরুল। মানে আসলে কি প্রথম আলো ডেইলি স্টার গণতন্ত্রের ইকুয়াল টু? নয় দিগন্ত অফিস পোড়ালে, সংগ্রামের উপর হামলা করলে, এমনকি বিএনপির মিডিয়া বন্ধ করে দিলেও গণতন্ত্রের উপর হামলা হয় না। এখন প্রথম আলো ডেইলি স্টারের উপর হামলা, গণতন্ত্রের উপর হামলা হয়েছে। এর মানে এই যে প্রথম আলো ডেইলি স্টার প্রেম দরদ, এটা হচ্ছে বিএনপি ভারতের ফাঁদে পড়েছে বলে, নইলে এত সিরিয়াস হতো না বিএনপি। অপারেশন ডেভিল হান্ট 2 আসতেছে, কয়েকদিন আগেই শুনছি। দেখেন, কোন ছবি যদি সুপার হিট হয়ে যায় তখন ওই ছবিটার আবার সিরিয়াল আসে, 1, 2, 3, 4 এরকম আসে, কিন্তু ভারতেও হয়, আমাদের দেশেও হয়েছে। কিন্তু অপারেশন ডেভিল হান্ট 1 তো সুপার হিট না, সেটার আবার 2 আসতেছে কেন? অন্য নামও তো আসতে পারতো, কিন্তু অপারেশন ডেভিল হান্ট 2 ফেজ 2 এটা আসতেছে মানে এটা আরো আগে থেকে আবার শুনতেছি
ব্যাপারটা অনেকটা হয়ে গেছে এরকম, হাতি পাদেগা ঠুস। হাতির গতর যেমন, তার পাতটা কেমন হওয়া উচিত, পিছনের থেকে তো ভাই ধুলাবালি উড়া যাওয়া উচিত, তাই না? কিন্তু